নমস্কার প্রিয় দর্শক, সকলে প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আমি প্রতাপ, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। প্রিয় দর্শক বন্ধুরা, একটি বৈঠক গোটা বাংলাদেশ তথা ভারতবর্ষে আলোড়ন ফেলে দিয়েছে। ওয়াশিংটন ডিসিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন পররাষ্ট্র সচিবদের নতুন যারা নিযুক্ত হয়েছেন তাদের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে গোটা বাংলাদেশ জুড়ে চর্চার বিষয়, গোটা মিডিয়াতে একটা হইহুল্লোড় পড়ে গেছে। এই ছবিটি দেখার জন্য বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা মুখিয়ে ছিলেন। কেন এই বৈঠকের এত গুরুত্বপূর্ণ ভূমিকা? 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যেভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা থেকে, সংখ্যালঘু নির্যাতন থেকে, অর্থনৈতিক বিপর্যয় থেকে এবং একটি জগদ্দল পাথরের মতো একটি অবৈধ সরকারের জাঁতাকলে পড়ে নাগরিক পরিষেবা থেকে নাগরিক মানুষের জীবন অসহায়, এর থেকে মুক্তি পাওয়ার জন্য যে কানাঘোষ শোনা যাচ্ছিল যে এই হাসিনা সরকারের পেছনে, পতনের পেছনে বাইডেন সরকারের নীতি অনেকাংশে দায়ী। তাদের পররাষ্ট্র রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থিত যারা ছিলেন তাদের প্ররোচনা ছিল বা তাদের পরিকল্পনায় অংশগ্রহণ ছিল, যার মাধ্যমে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেটা শুধু কোটা বিরোধী আন্দোলন নয়। কোটা তো আন্দোলন নিষিদ্ধ হয়ে গেছিল, কোটা বিরোধী যে অবস্থান বা কোটা যে সরকারের যে একটা প্রক্রিয়া ছিল সেটা তো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিল হাইকোর্টের নির্দেশে, এবং সরকার সেটাকে বাতিল করে দিয়েছে। তারপরও এই আন্দোলনকে রোখা যায়নি কেন? এর পেছনে যে ইনফ্লুয়েন্স কাজ করছিল, হাসিনার বিরোধী একটা অবস্থান, চীন এবং পাকিস্তানের একটা ভেতর থেকে একটা সাপোর্ট ছিল হাসিনা বিরোধীদেরকে। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাইডেন সরকারের যে নীতি সেখানে দায়ী ছিল। সেই সঙ্গে বিএনপি, জামাত, হিজবুত তাহির থেকে শুরু করে যারা মৌলবাদী তাদের মধ্য থেকেও কিন্তু একটা ইনফ্লুয়েন্স, এই টোটাল জোটবদ্ধ হয়ে কিন্তু এই হাসিনা সরকার, সেই সঙ্গে দেশের যে সেনাবাহিনী এরাও অনেকটা হেলে পড়েছিল বিদেশের কাছে চাপে। তার কারণে হাসিনা সরকারকে আজকে পতনের মুখ দেখতে হয়েছে। কিন্তু যে অভিজ্ঞতা মানুষ অর্জন করছে বর্তমানে, এই সরকারের নীতিহীনতা, এই সরকার পরিচালনা সম্পর্কে কোনো ন্যূনতম যে শিষ্টাচার জ্ঞান সেটা থাকার এই সরকারের নেই। এই সরকার কেবলমাত্র হোয়াইট ওয়াশ করতে চাইছে। বঙ্গবন্ধু স্মৃতি, আওয়ামী লীগের নামক যে দলটি, তাকে মুছে ফেলতে চাইছে। মুক্তিযুদ্ধের যে স্মৃতি সেটাকে নষ্ট করে দিয়ে নতুন প্রজন্মকে নতুনভাবে শেখানো, যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই ইতিহাসের ঘটনাকে বইয়ের পাতায় স্থান দেওয়া হচ্ছে, এবং বঙ্গবন্ধুর নামাঙ্কিত যে সমস্ত স্মারক সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। এই হচ্ছে সরকারের নীতি। এই সরকার অর্থনৈতিকভাবে ফেল, পররাষ্ট্রনীতিতে ফেল, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে গেলে এই সরকার ব্যর্থ হয়েছে। তবে ভারতবর্ষ কিন্তু প্রতিবেশী দেশের এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে তার জন্য খুবই বিব্রত। ভারতবর্ষের মাথা ব্যথার কারণ। তাই ভারতবর্ষ নতুন প্রেসিডেন্ট নির্বাচিত শপথ নেওয়া, ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়া পর্যন্ত অপেক্ষায় ছিল। এরপরে কিন্তু ভারত সরকার তার পূর্ণ উদ্যমে কাজ চালিয়ে যাচ্ছে। আর এই ছবিটা বা এই বৈঠকটা নিয়েই কিন্তু আজকের মূল চর্চার বিষয় বাংলাদেশি মিডিয়া এবং তথা ভারতবর্ষের মিডিয়ায়। কি আলোচনা হয়েছে এস জয়শঙ্করের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে? সেখানে তিনি মূলত যেটা বলতে চাইছেন যে বাংলাদেশের বিষয়ে সবিস্তার এবং পূর্ণাঙ্গ আলোচনা হয়েছে, যে আলোচনার মাধ্যমে বাংলাদেশে কিভাবে শান্তি শৃঙ্খলা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। কাদের সঙ্গে? না, মার্কিন যুক্তরাষ্ট্রের নব দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত বিদেশ সচিব রয়েছে তাদের সঙ্গে, এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বিদেশ সচিবের কিছু সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছে। এই দুটি জুটি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই যুগলবন্দিতে
আগামী দিনে এই সরকারের উপর যে প্রবল চাপ আসতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই প্রবল চাপের কারণে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ইনার সঙ্গেও প্রবল চাপ তৈরি হবে এবং এই সরকার পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হবে। যেটা গোপন সূত্রে বা তথ্য সূত্রে আমরা জানতে পারছি, সেনাবাহিনীকে সামনে রেখে, ওয়াকারুজ্জামানকে সামনে রেখে একটি স্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে তৈরি করা হবে। সেই স্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে সামনে রেখে গোটা নির্বাচন পরিচালিত হবে এবং সেখানে আওয়ামী লীগ থাকছে এবং থাকবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে না। কিন্তু বর্তমান যে সরকার, অবৈধ সরকার রয়েছে, এই সরকার চাইছে আওয়ামী লীগের মতো একটি জনপ্রিয় দলকে বাদ দিয়ে কিভাবে নির্বাচন পরিচালনা করা যায় তার একটা ব্লুপ্রিন্ট কিন্তু তারা তৈরি করছে। আমরা জানি বাংলাদেশের যে ভোট, গণতান্ত্রিকভাবে যে ভোট প্রক্রিয়া হয়, সেখানে সবচেয়ে বড় দল হচ্ছে আওয়ামী লীগ, দ্বিতীয় জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। মৌলবাদী যে দলগুলো রয়েছে তাদের ভোট 5 থেকে 12%, 10%-এর মধ্যে সীমাবদ্ধ, এরা বেশি ভোট পাবে না। তাই এই সরকার চাইছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে। কিন্তু মানুষের যে অভিজ্ঞতা, এই গত 6-7 মাসের যে অভিজ্ঞতা মানুষ অর্জন করেছে, নীতিহীনতা, অশান্তি, অস্থিরতা, যেখানে দেখা যাচ্ছে লাশ, মানুষের জীবনে কোনো ন্যূনতম নিশ্চয়তা নেই, চাঁদাবাজি, জুলুমবাজি, ডাকাতি, খুন, ধর্ষণ, সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত, তাদের সম্পত্তি লুট, এগুলো একদম নিত্য প্রকার ঘটনা ছিল। তাই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ওয়াশিংটন ডিসিতে যে মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ের যে মূল বক্তব্য, মূল যে ভাবনা, জয়শঙ্কর কিন্তু তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি পরিষ্কারভাবে বলেছেন, বাংলাদেশের বিষয়ে সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে সঠিক সময়ে। বাংলাদেশের এই যুদ্ধ দিগির খেলা, এটা এক প্রকার একটা পরিকল্পনা ভারতকে বিপথে চালিত করার। ভারতবর্ষ কূটনীতিতে অত্যন্ত সফলভাবে বিশ্ব কূটনীতি পরিচালনা করছে, তাই ভারতবর্ষকে বোকা বানানো যাবে না। ভারতবর্ষ এখানে তার ডিপ্লোমেসির মাধ্যমে বাংলাদেশের সুস্থিতি ফিরিয়ে আনতে চায়, কোনো যুদ্ধে জড়াতে চায় না। আর এই সরকার চাইছে ভারতবর্ষকে যেভাবে হোক যুদ্ধে যদি টেনে আনা যায়, তবে বাংলাদেশের যে মৌলবাদী বা ভারত বিরোধী গোষ্ঠী আছে তারা তাদেরকে সক্রিয় করে, ভুল বুঝিয়ে ভারত বিরোধী হিসাবে ব্যবহার করে ভোট রাজনীতির সুবিধা করার জন্য তারা এই যে সীমান্তে সমস্যা তৈরি করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, এবং ভারত বিরোধী জিগির তোলা হচ্ছে, এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত। এই উদ্দেশ্য প্রণোদিত কখনোই সফল হবে না। ভারতবর্ষ যতদিন ডিপ্লোমেসিতে সুন্দরভাবে ডিপ্লোমেসি করবে এবং আগামীতে, তবে আওয়ামী লীগকে রাস্তায় থাকতে হবে, আন্দোলন করতে হবে, হরতাল করতে হবে, এই অবৈধ সরকারের উপরে, এই রাষ্ট্রযন্ত্রের উপরে পাল্টা প্রচার করতে হবে, সভা সমিতি করতে হবে এবং পাল্টা চাপ তৈরি করতে হবে। তবে আগামী দিনে সুস্থিত, সুন্দর এক শান্তিকামী বাংলাদেশ রচিত হতে পারে। বঙ্গবন্ধুর বাংলাদেশের আবার সেই চেনা ইতিহাস ফিরে আসতে পারে। এইটুকু বলে আজকের প্রতিবেদন শেষ করছি এখানে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।